জবা গাছে ফুটবে অগণিত ফুল। মাত্র ৩টে ভুল যদি না করো তাহলে তোমাদের বাগানের প্রত্যেকটা জবা গাছে অগণিত ফুল যেমন আসবে, ঠিক তেমনই কিন্তু ফুলের কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়বে না বা গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়বে না। কোনো রকম মার্কেটের ফার্টিলাইজার ছাড়াই সম্পূর্ণ ঘরোয়া খাবার গাছে প্রয়োগ করে কিভাবে অগণিত ফুল ফোটানো যায় জানতে হলে আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে। তার কারণ আজকের এই ভিডিওতে আমি 3টে ভুলের কথা বলবো। যে 3টে ভুল আমরা করে ফেলি অজান্তেই, সেই 3টে ভুল যদি না করো তাহলে তোমাদের বাগানের প্রত্যেকটা জবা গাছে যেমন প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে, তেমনই কিন্তু প্রত্যেকটা কুঁড়ি গাছে থাকবে, একটাও কুঁড়ি আর হলুদ হয়ে ঝরে পড়বে না। কেন আমাদের বাগানের গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে, কেন গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে, তাছাড়া কোন কোন ধরনের খাবার আমরা আমাদের বাগানের জবা গাছগুলোতে প্রয়োগ করতে পারবো, সব কিছুই ডিটেলসে বলবো আজকের এই ভিডিওতে। আর এই ধরনের ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। নমস্কার, আমি লাবণী। আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, জবা গাছে হার্ড প্রুনিং বা রিপোর্ট করার পরেও যদি তোমাদের বাগানের জবা গাছগুলোতে খুব ভালো গ্রোথ না হয়, যদি গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি না আসে, তাহলে নিজেদের অজান্তেই যে ভুলটা প্রথমে করে ফেলছো, গাছগুলোকে রোদ্দুরে রাখছো না। যদি জবা গাছ রোদ্দুরে না থাকে তাহলে জবা গাছের যেমন ভালো গ্রোথ হবে না, ঠিক তেমনই গাছে কিন্তু একটাও কুঁড়ি আসবে না। তাই বাগানের যেখানে সব থেকে বেশি রোদ্দুর আসে সেই রকম জায়গায় আমাদের বাগানের প্রত্যেকটা জবা গাছকে রাখতে হবে। কিন্তু এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে অথবা মে মাসের শুরু থেকে বাগানের প্রত্যেকটা জবা গাছকে গ্রিন নেটের ছায়ায় রাখতে হবে। আমাদের বাগানে এমন কিছু কিছু জবা গাছ থাকে যেগুলোকে কিন্তু এখন থেকেই আমরা গ্রিন নেটের তলায় রেখেছি। যেমন এই যে লণ্ঠন জবার গাছটা দেখতে পাচ্ছ, এই গাছগুলোকে কিন্তু আমাদের এখন থেকেই গ্রিন নেটের ছায়ায় রাখতে হবে, তবেই এই গাছগুলোকে আমরা সুস্থ রাখতে পারবো। 2 নম্বর যে ভুলটা আমরা করি, আমাদের বাগানের প্রত্যেকটা জবা গাছের কুঁড়ি দেখা যায় যে হঠাৎ করেই হলুদ হয়ে ঝরে পড়ছে। তো হঠাৎ করে কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়া বা গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ার পেছনে কিন্তু অনেক রকম কারণ থাকে। তো এই বিভিন্ন রকম কারণের মধ্যে প্রথম যে কারণটা হলো, আমাদের জবা গাছের মাটি ঠিক থাকে না। জবা গাছের মাটি তৈরি করার ভিডিও কিন্তু আমি এর আগে অনেক ভিডিওতেই দেখিয়েছি যে কিভাবে জবা গাছের মাটি তৈরি করতে হয়। যে মাটিতে জল কখনোই ধরে রাখে না, জল দেওয়ার সঙ্গে সঙ্গে যে জল ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যায়, এমন ধরনের মাটি কিন্তু আমাদের জবা গাছের জন্য তৈরি করতে হবে। জবা গাছ প্রতিস্থাপন করার জন্য 40% গার্ডেন সয়েল, 40% কম্পোস্ট আর 20% কোকোপিট, এই 3টি উপাদান মিশিয়েই কিন্তু জবা গাছ প্রতিস্থাপন করতে হয়। শুধুমাত্র মাটি ভালো করে তৈরি করলেই হবে না, টবের যে ড্রেনেজ সিস্টেম সেটাও কিন্তু খুব ভালোভাবে আমাদের তৈরি করতে হবে, তবেই একটা জবা গাছ দীর্ঘদিন সুস্থ থাকে। কুঁড়ি ঝরে পড়ার পিছনে কিন্তু মাটির ভূমিকা অনেকটাই আছে। তার কারণ টবের মিডিয়া যদি অনেকটা বেশি শুকিয়ে যায় তাহলেও যেমন কুঁড়ি ঝরে পড়ে, আবার যদি টবের মিডিয়া যদি একেবারে কাদা জাপজাপে হয়ে থাকে তাহলেও কিন্তু গাছের কুঁড়ি হঠাৎ করে হলুদ হয়ে ঝরে পড়ে। ভালো মাটি তৈরি করে গাছ প্রতিস্থাপন করার পরেও যদি গাছের কুঁড়ি হঠাৎ করে হলুদ হয়ে ঝরে পড়ে তাহলে আমাদের কিন্তু গাছের রুট ট্রিটমেন্ট করতে হবে। তো সম্পূর্ণ জৈব উপায়ে কিভাবে আমরা আমাদের বাগানের প্রত্যেকটা গাছের রুট ট্রিটমেন্ট করতে পারি, তো আমি আগেই বলেছিলাম আগের ভিডিওতে যে কিভাবে জৈব উপায়ে রুট ট্রিটমেন্ট করতে হবে, পরবর্তী ভিডিওতে আমি দেখাবো। তো দেখো, এই যে জবা গাছটা দেখতে পাচ্ছ, ছোট জবা গাছ, এই জবা গাছের কুঁড়িতে কিন্তু প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয়েছে। তো তার আগে প্রথমে আমাদেরকে মাটিটাকে ঠিক করতে হবে। তো 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম প্রথমে হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ দারুচিনির গুঁড়ো। এই দুটো উপাদান মিশিয়ে টবের মিডিয়াতে দিতে হবে। তো এই দুটো উপাদান তোমরা যদি 10 দিন অন্তর অন্তর টবের মিডিয়াতে প্রয়োগ করতে পারো, টবের মিডিয়াতে যদি কোনো রকম কোনো পোকামাকড়ের আক্রমণ হয় যার কারণে যদি গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে, তাহলে কিন্তু গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়া একেবারেই কমে যাবে। অথবা গাছ যদি ঝিমিয়ে থাকে তাহলে গাছটাও কিন্তু সুস্থ হয়ে যাবে। এবার আসি যে গাছের কুঁড়িতে যদি প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয় বা গাছের পাতার তলায় যদি প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয়, তাহলে আমরা এই সময় আমাদের বাগানের প্রত্যেকটা জবা গাছে কোন ধরনের পেস্টিসাইড প্রয়োগ করব। যে পেস্টিসাইড আমরা সম্পূর্ণ ঘরোয়া উপায়ে তৈরি করতে পারবো সেই পেস্টিসাইড আমরা গাছে স্প্রে করব। কারণ গ্রীষ্মকালে সবসময় চেষ্টা করবে জৈব পেস্টিসাইড প্রয়োগ করার। রাসায়নিক পেস্টিসাইড প্রয়োগ করলে অনেক সময় গাছের পাতা কিন্তু পুড়ে যেতে পারে। পোকামাকড়ের কারণে শুধু যে গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে তা কিন্তু নয়, গাছের পাতাও হলুদ হয়ে ঝরে পড়ে। পাতার তলায় আমরা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবো যে পাতার তলায়ও কিন্তু ছোট ছোট পোকামাকড়ের বাসা হয়। তো যে পোকা আমাদের কুঁড়ির রসও শোষণ করে খেয়ে নেয়, আবার গাছের পাতার রসও শোষণ করে খেয়ে নেয়, যার ফলে কিন্তু গাছের পাতা এবং কুঁড়ি দুটোই হলুদ হয়ে ঝরে পড়ে। তো এর জন্য পেস্টিসাইড তৈরি করার জন্য আমাদের প্রথম যে উপাদানটা লাগবে সেটা হলো নিম পাতা। তো তোমাদের বাগানে যদি নিম পাতা থাকে সেক্ষেত্রে বাগানের নিম পাতা তোমরা তুলে নেবে, অথবা মার্কেট থেকে সামান্য পরিমাণ নিম পাতা কিনে আনবে। তো এই নিম পাতা এবং
এর সঙ্গে লাগবে কাঁচা হলুদ। তো যদি কাঁচা হলুদ না থাকে সেক্ষেত্রে মার্কেটে তোমরা কাঁচা হলুদ পেয়ে যাবে, তা না হলে নর্মাল যে হলুদ গুঁড়ো পাওয়া যায় সেটাও কিন্তু স্প্রে করতে পারবে। তো আমি এখানে নিয়েছি 1 মুঠো পরিমাণ নিম পাতা আর সঙ্গে নিয়েছি এইরকম 3-4টে হলুদের টুকরো। তো প্রথমে এই কাঁচা হলুদের টুকরোটাকে কোনো কিছুর সাহায্যে একটু থেঁতো করে নিতে হবে। তারপর একটা পাত্রের মধ্যে নিতে হবে 1 লিটার সাধারণ জল। এই 1 লিটার সাধারণ জলের মধ্যে প্রথম যে উপাদানটা আমরা দেবো সেটা হলো 1 মুঠো নিম পাতা। নিম পাতার সঙ্গে দিয়ে দেবো থেঁতো করা হলুদের টুকরোগুলো। তো হলুদের টুকরোগুলো একটু সামান্য থেঁতো করে নিতে হবে, না হলে কিন্তু ঠিকঠাকভাবে জলের সঙ্গে ফোটালে এই হলুদের যে নির্যাস সেটা বাইরে আসবে না। তো যদি তোমরা গুঁড়ো হলুদ ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু নিম পাতাটা ফুটিয়ে নেওয়ার পর হলুদের গুঁড়ো জলের মধ্যে মিশিয়ে নিতে হবে। তো এই দুটো উপাদান 5 থেকে 10 মিনিটের জন্য আমরা কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নেব। 5 থেকে 10 মিনিট ফোটানোর পর এটা কিন্তু অনেকটাই কমে যাবে এবং এর জলের যে কালার এটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে। তো এবার আমাদেরকে এটা একটা ছাঁকনির সাহায্যে অন্য পাত্রের মধ্যে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার পর আমরা এটাকে গাছে সরাসরি স্প্রে করব। তো এর মধ্যে কোনো রকম কোনো জল মেশানোর প্রয়োজন নেই। তবে কখনোই দুপুরের চড়া রোদ্দুরে স্প্রে করবে না, সেটা রাসায়নিক কীটনাশক অথবা ঘরোয়া জৈব কীটনাশক, যে কোনো কীটনাশক হোক না কেন কখনোই দুপুরের চড়া রোদ্দুরে স্প্রে করা যাবে না। যখন গাছ ছায়ায় থাকবে অথবা সকালবেলা ঠান্ডার সময় বা বিকালবেলা সন্ধ্যার ঠিক আগের মুহূর্তে আমরা গাছে স্প্রে করব। সম্পূর্ণ গাছের পাতার তলায় বা কুঁড়িতে সম্পূর্ণ গাছে কিন্তু এটা স্প্রে করতে হবে, গাছটাকে সম্পূর্ণ ধুয়ে দিতে হবে। তো এটা আমরা লাগাতার 2 থেকে 3 দিন স্প্রে করব অথবা একদিন অন্তর অন্তর সপ্তাহে 3 দিন স্প্রে করব। তো এটা লাগাতার স্প্রে করতে থাকলে তোমরা দেখতে পাবে গাছে কোনো রকম কোনো পোকামাকড় কিন্তু একদম থাকবে না। ঘরোয়া কীটনাশক প্রয়োগ করলে কিছুদিন লাগাতার স্প্রে করতে হয়, তবেই কিন্তু এটা কাজ হয়। তা না হলে আমরা যদি একদিন স্প্রে করি তারপর আর স্প্রে না করি তাহলে কিন্তু কোনো রকম কাজ তোমরা দেখতে পাবে না। তাহলে তোমাদেরকে রাসায়নিক পেস্টিসাইড স্প্রে করতে হবে। তো এই ঘরোয়া জৈব কীটনাশক স্প্রে করার ঠিক 3 থেকে 4 দিন পর গাছে আমাদেরকে স্প্রে করতে হবে যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্টস। তো আমি যেটা স্প্রে করি সেটা বায়োভিটা এক্স। 1 লিটার জলে 2 ml বায়োভিটা এক্স সিউইড লিকুইড মিশিয়ে সম্পূর্ণ গাছে স্প্রে করি। তো কারণ আমাদের গাছে যেমন পোকামাকড়ের কারণে কুঁড়ি ঝরে পড়ে ঠিক তেমনই কিন্তু গাছে অনুখাদ্যের অভাবেও কুঁড়ি ঝরে পড়ে। তো তোমরা বায়োভিটা এক্সের পরিবর্তে সাগরিকা স্প্রে করতে পারো অথবা রাসায়নিক মাইক্রোনিউট্রিয়েন্টস যেমন অ্যাগ্রোমিন ম্যাক্স, মোবোমিন, অ্যাগ্রোমিন গোল্ড এগুলো স্প্রে করতে পারো। তবে আমি বলবো গ্রীষ্মকালে তোমরা যে কোনো জৈব কীটনাশক অথবা জৈব মাইক্রোনিউট্রিয়েন্টস স্প্রে করবে, তাহলে গাছগুলো ভালো থাকবে। এবার 3 নম্বর ভুলের কথা বলি। বাগানের প্রত্যেকটা জবা গাছে আমরা ঠিক সময় মতো খাবার প্রয়োগ করতে পারি না। যদি ঠিক সময় মতো গাছে খাবার প্রয়োগ করা হয় বা যে ট্রিটমেন্টগুলোর কথা বললাম এই প্রত্যেকটা ট্রিটমেন্ট যদি ঠিক সময় মতো করা হয় তাহলে বাগানের প্রত্যেকটা জবা গাছে অগণিত কুঁড়ি আসবে। ঠিক তেমনই সেই কুঁড়িগুলো কিন্তু হলুদ হয়ে ঝরেও পড়বে না বা গাছের পাতাগুলো কিন্তু সবুজ থাকবে। তো তার জন্য আমাদেরকে গাছে খাবার প্রয়োগ করতে হবে। তো এই এপ্রিল মাসের শুরুতে আমরা কোন ধরনের খাবার আমাদের বাগানের প্রত্যেকটা জবা গাছে প্রয়োগ করব? সম্পূর্ণ ঘরোয়া জৈব খাবার গাছে আমি প্রয়োগ করা তোমাদের বারে বারে দেখাই। সম্পূর্ণ ঘরোয়া জৈব খাবার প্রয়োগ করেই কিন্তু আমার বাগানের প্রত্যেকটা জবা গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসে। এখানে মাত্র 4 ধরনের খাবার আমি রেখেছি। এই 4টে খাবার আমি আমার বাগানের জবা গাছগুলোতে এই এপ্রিল মাসের শুরুতে প্রয়োগ করব। প্রথমেই যে খাবারটা আমি রেখেছি এখানে ক্যালসিয়াম এবং ফসফরাস সমৃদ্ধ খাবার ডিমের খোসার গুঁড়ো। আমরা এখানে হাড়ের গুঁড়ো প্রয়োগ করতে পারি অথবা চকের গুঁড়ো প্রয়োগ করতে পারি অথবা চুন ব্যবহার করতে পারি। তবে ডিমের খোসার গুঁড়োটা কিন্তু খুব ভালো কাজ করে। যদি তোমরা মনে করো যে ডিমের খোসার গুঁড়ো জবা গাছে প্রয়োগ করবে না সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে একটা চকের গুঁড়োর অর্ধেকটা পরিমাণ একটা 10 ইঞ্চি টবের মাটিতে প্রয়োগ করবে। তো আমি এখানে ডিমের খোসার গুঁড়ো 2 চামচ রেখেছি, তারপর রেখেছি 1 চামচ পরিমাণ নিমখোল। নিমখোলের পর রেখেছি এখানে ইউজ করা চা পাতা। এখানে ইউজ করা চা পাতা আমি 3 চামচ রেখেছি। তোমরা তোমাদের টবের সাইজ যদি ছোটো হয় 1 চামচ নেবে আর ফ্রেশ চা পাতা হলে 1 চামচ নেবে। এরপর নিয়েছি পটাশিয়াম সমৃদ্ধ খাবার পাকা কলার খোসার গুঁড়ো। পাকা কলার খোসার গুঁড়ো আমি রেখেছি এখানে 3 চামচ পরিমাণ। টবের সাইজ বড় হলে সেক্ষেত্রে 5 চামচ পরিমাণ নিতে হবে। তো নিমখোল যেটা আমি গাছে প্রয়োগ করি প্রত্যেকবারই তোমাদের বলেছি, নিমখোল যদি না থাকে সেক্ষেত্রে নিম পাতা শুকনো করে সেই শুকনো নিম পাতা গুঁড়ো করেও তোমরা কিন্তু টবের মিডিয়াতে প্রয়োগ করতে পারবে। নিমখোল প্রয়োগ করলে টবের মিডিয়াতে নিমাটোডের প্রবলেম কিন্তু কখনোই হয় না বা পিঁপড়ের আক্রমণও কিন্তু অনেকটা কম হয়। তাই নিমখোলটা প্রয়োগ করার কিন্তু চেষ্টা করবে বন্ধুরা। তো এবার দেখো গাছে আমি খাবার প্রয়োগ করবো। তো খাবার প্রয়োগ করার আগে টবের মিডিয়াটা ভালোভাবে খুশে নিয়েছি। টবের মিডিয়াতে যদি কোনো রকম কোনো আগাছা থাকে সেই আগাছাগুলোকে কিন্তু আমাদেরকে তুলে ফেলতে হবে, কারণ আগাছা থাকলে সেই আগাছা খাবারগুলোকে ভাগ বসাবে এবং ধীরে ধীরে আগাছা তার বংশ বিস্তার করবে, সম্পূর্ণ টবে আগাছা ভরে যাবে। তাই আগাছা সবসময় কিন্তু তুলে পরিষ্কার রাখার চেষ্টা করবে। টবের মিডিয়াটা দেখতেই পাচ্ছ সামান্য ভেজা রয়েছে, কারণ আমাদের এখানে সোমবার রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে যে কারণে টবের মিডিয়াটা অনেকটাই ভেজা আছে। তো এই ভেজা মিডিয়া
সামান্য একটু শুকনো হলে আমরা এরকম মিশ্র খাবার কিন্তু প্রয়োগ করব। অতিরিক্ত ভেজা থাকলে প্রয়োগ করা যাবে না। তো এখানে যে খাবারটা আমি দেখালাম সম্পূর্ণ খাবারটাই প্রয়োগ করতে হবে। যদি টবের সাইজ 8 ইঞ্চি হয় সেক্ষেত্রে 1 মুঠো পরিমাণ খাবার দেবে, আর যদি টবের সাইজ 10 ইঞ্চি হয় তাহলে সম্পূর্ণ খাবারটাই কিন্তু আমরা টবের মিডিয়াতে প্রয়োগ করব। যদি টবের সাইজ বড় হয় সেক্ষেত্রে খাবারের পরিমাণ 2 চামচ করে বাড়িয়ে নিতে হবে। তো যেহেতু আমার টবের মিডিয়াটা সামান্য ভিজে আছে তাই আমি সম্পূর্ণ খাবারটা কিন্তু টবের মিডিয়াতে মিশিয়ে দিলাম। জল কিন্তু এখন প্রয়োগ করব না, জল আমি আবার অন্য সময় প্রয়োগ করব। টবের মিডিয়াটা একটু শুকনো হলে তখন আমি জল প্রয়োগ করব, কারণ টবের মিডিয়া অতিরিক্ত কাদা রাখা যাবে না, আমি প্রথমেই বলেছি। আবার টবের মিডিয়া অতিরিক্ত শুকনোও রাখা যাবে না। যদি একদিন তোমরা গাছে জল প্রয়োগ করতে এই গ্রীষ্মকালে ভুলে যাও, যদি দেখো যে গাছের পাতা ঝিমিয়ে যাচ্ছে, তখনই তার পরের দিন তোমরা লক্ষ্য করতে পারবে যে গাছের পাতা হলুদ হয়ে গেছে এবং গাছের কুঁড়িগুলো কিন্তু হলুদ হয়ে যাচ্ছে। এখন যেহেতু আবহাওয়া মাঝে মধ্যেই পরিবর্তন হচ্ছে, হঠাৎ গরম হঠাৎ ঠান্ডা, যার কারণে কিন্তু আমাদের গাছের পাতা হঠাৎ করে হলুদ হয়ে যাচ্ছে, আবার হঠাৎ করে কুঁড়িগুলোও হলুদ হয়ে ঝরে পড়ছে। তাই এই সময় কিন্তু আমাদের গাছের একটু বেশি খেয়াল রাখতে হবে। যদি বেশি খেয়াল রাখতে না পারো, জবা গাছগুলোর কিন্তু কুঁড়ি হঠাৎ করে হলুদ হয়ে ঝরে পড়বে। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওতে আমি প্রত্যেকটা বিষয় তোমাদেরকে A to Z বোঝাতে পেরেছি। যদি আজকের এই ভিডিওটা দেখে তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করো এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। তো এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করি। ভিডিও লাইভ হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।